আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ইউনূসের যে প্রসাদ যমুনা বলুন যাই সেখানে কাঁপুনি ধরুক। সারা বাংলাদেশে তারা যেভাবে মব তন্ত্র প্রতিষ্ঠা করেছে সেটার বলি তারা হোক। আওয়ামী লীগের তৃণমূলদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, পুলিশের অনেক সদস্যদের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের ব্যাপারে পুলিশ খুবই ইতিবাচক, তারা বুঝতে পারছে, তারা তো মানুষ দিন শেষে। আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অবস্থা, এরা ইউনূসের টাওয়ার মানে গ্রামীণের টাওয়ার খোঁজে, মানে কোথায় কোথায় আছে লিখে রাখতেছে। আবার যদি দেশটাকে পুনরুদ্ধারের জন্য কোনো প্রকার যুদ্ধে জড়াতে হয়, আমরা সবাই সেই বিষয়ে প্রস্তুত থাকবো যে আমরা যার যার জায়গা থেকে যতটুকু দিয়ে পারি। আমি নিজে আমার জীবন দিতে রাজি আছি এই দেশের জন্য, এই দেশের এই মাতৃভূমির মুক্তির জন্য। আমাদের কেউ থামাতে পারবে না। এই 13 তারিখকে কেন্দ্র করে চূড়ান্ত যে লকডাউন কর্মসূচি, এটি অবশ্যই অহিংস এবং যে কোনো অহিংস কর্মসূচিকে আমরা স্বাগত জানাবো। এবং আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, সুতরাং তাদের রাজনীতি করার অধিকার থাকবে, যে অধিকারে বিশ্বাস ইউনূস সরকার করছে না। তারা কেন আওয়ামী লীগকে ফিরতে দিচ্ছে না, অর্থাৎ মাঠে বা রাস্তায় উঠতে দিচ্ছে না, সেই বিষয়ে আপনাদের এখন আর নিশ্চয়ই কোনো জিজ্ঞাসা বা কৌতূহল নেই। আপনারা স্পষ্ট হয়েছেন যে তারা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে ভয় পায়। ভয় পাওয়ার অন্যতম কারণ এই ইউনূস সরকার কোনোভাবেই সত্যের আশেপাশে অবস্থান করছে না। যখন মানুষ সত্য থেকে সরে যায়, যখন তার হাতিয়ার হয় মিথ্যা, চক্রান্ত, প্রতিহিংসা, তখন এটাই তো স্বাভাবিক। তো এই কর্মসূচিকে কেন্দ্র করে সজীব ওয়াজেদ জয় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে, বিশেষ করে ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যেই ভিডিওটি প্রায় 1.5 কোটি মানুষ দেখেছেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয় নিঃসন্দেহে খুব ভালো বক্তব্য রেখেছেন। এমনকি আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী যারা প্রকাশ্যে কথা বলছেন, তাদের কথাবার্তায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেক সংযত, অনেক সাবলীলভাবে কথাবার্তা বলছেন এবং টু দ্য পয়েন্টে কথাবার্তা বলছেন। তো সজীব ওয়াজেদের এই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির পাড়ায়ও বেশ আতঙ্ক দেখা যাচ্ছে, কারণ তাদের অনলাইন প্রধানমন্ত্রী ভবিষ্যৎ এবং বর্তমানে যিনি ভাইয়া লন্ডনে অবস্থান করছেন, ভিডিও কল ভাইয়া, তিনি তো ভিডিও কল নির্ভরশীল বা ভিডিও কনফারেন্স করেন, তিনি ভিডিও বার্তা দেন, এসব মিলিয়ে খুব একটা সমাজে প্রভাব পড়ে না। চর্বিত চর্বণের মতো তিনি বলে যান এবং তার অনুসারীরা বলেন, তারেক ভাই কত সাহসী। তো তিনি সম্ভবত নভেম্বরে আসতে চেয়েছিলেন, কোন বছরের নভেম্বর তাও জানি না, এখন আবার বলছেন ডিসেম্বরে আসবেন, সেটা আবার কোন বছরের ডিসেম্বর তাও আমরা জানি না। আমরা আসলেই এই দলটি নিয়ে খুব হতাশ। ঈদের পরের আন্দোলনের মতো এটা আসলেই আমার কাছে মানে রাজনীতির যে পরিবেশ সেটার জন্য ভালো না, আর আমার কাছেও ভালো লাগছে না বিষয়টা, আমি সিরিয়াস হতে পারছি না। এবং ইউনূস সরকারের যে উইংগুলো আছে তারা বেশ তড়িঘড়ি করে বিভিন্ন নাটক মঞ্চায়িত করছেন। বিশেষ করে এর বাড়ির সামনে ককটেল পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় ককটেল পাওয়া যাচ্ছে। এই চেষ্টা দেখে দুঃখই পাচ্ছি, কারণ এমন কাজ বা চক্রান্তের নজির আমরা আমাদের বাংলাদেশের রাজনীতিতে দেখেছি, কিন্তু নতুন বন্দোবস্ত বলা কেউই আসলে শোধরাতে চায় না। সেই পুরনো বোতলে বা নতুন বোতলে পুরনো মদ, পুরনো বোতলে নতুন মদ, কত কিছু যে আমাদেরকে দেখতে হবে। তো আমি মনে করি আওয়ামী লীগের এই 13 তারিখকে কেন্দ্র করে ঢাকা লকডাউন, এই তাদের যে রাজনৈতিক যে অবস্থান, অস্তিত্ব রক্ষার যে লড়াই বলতে পারি, অহিংস আন্দোলন বা সংগ্রাম, এটা আন্দোলন সংগ্রাম বলা যাবে না, মানে এটা এক প্রকার আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পক্ষ থেকে শক্তির জানান দেওয়া বটে, কিন্তু সেটা শান্তিপূর্ণ। তো এই কর্মসূচি সফল হোক। আমি মনে প্রাণে চাই আওয়ামী লীগ আজকে এই মুহূর্তেই রাজনীতিতে ফিরুক। প্রতিটি দলের রাজনীতি করার অধিকার রয়েছে, শুধুমাত্র জামাত বাদে। জামাত রাজনীতি করতে পারবে যদি তারা 1971-এর তাদের যে ভয়াবহ অপরাধ সেটার জন্য নিঃশর্তে ক্ষমা চায় এবং যদি আমাদের মহান মুক্তিযোদ্ধা এবং ভিকটিমরা তাদেরকে ক্ষমা করে দেয়। এছাড়া তাদের সাথে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই, যদি না আপনার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকে। এবং কে লাল বদর ছিল, কে বুদ্ধিজীবীদের মধ্যে বদমাস, এদের লিস্ট করছে। তো আমি চাইবো না যে তাদের আপনারা মারধর করেন।
শাস্তি নিশ্চিত করা সম্ভব। আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ আমরা করব। আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে সংবিধান দিয়েছে, আমাদেরকে মানচিত্র দিয়েছে, আমাদের এত সুন্দর একটা দেশ দিয়েছে। আমরা সবাই এই দেশটাকে যারা ভালোবাসি, আমরা এই দেশটার জন্য ইতিবাচকভাবেই দেখি, এবং যে সকল দালাল গাদ্দাররা এই ডিপ স্টেটের টাকা খেয়ে, এর টাকা খেয়ে, ওর টাকা খেয়ে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে, আমরা তাদের শাস্তি নিশ্চিত করব। আমরা পৃথিবীর যে যেখানে থাকি সেখান থেকে আমরা 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 দেশটা গড়ার জন্য কাউকে যদি ফিজিক্যালি দেশে আসতে হয়, আমরা দেশে ফিরবো। এই ইউনুসের ক্যাবিনেটের কাউকে এই সমালোচনা করে, মানে এদের এতটা মানে রুচি, মানে সমালোচনা করার রুচি আমি পাই না। আচ্ছা, সেক্ষেত্রে আমার আওয়ামী লীগ ফিরে আসাটা দরকার। একটা একটা সংগঠন যাদের সমালোচনা করে মজা পাওয়া যায়, সেরকম একটা সংগঠন থাকুক বলে আমি মনে করি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদের কাছে যদি আমার এই বার্তাটি পৌঁছায়, আমি চাইবো যে আপনারা একটু আমাদের কিছু ইনপুট আমি দিতে চাই, আপনারা একটু বিবেচনা করে দেখতে পারেন। বিশেষ করে জুলাইয়ের যে এই চক্রান্তটি, আমি চক্রান্তই বলি, আমাদের কাছে সেটা স্পষ্ট। তো সেটা ঘটাতে পেরেছে ডিপ স্টেট বলুন বা অন্য যে যত চক্রান্তকারীরা আছে, সবাই সম্মিলিতভাবে সফল করতে পেরেছে যে কয়েকটা এলিমেন্টের উপর দাঁড়িয়ে, তার মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়া ব্যবহার, অপব্যবহার বলি বা ব্যবহার বলি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ উদাসীন ছিল। তারা বলেছে 3 লক্ষ সাইবার যোদ্ধা বানিয়েছে, কি বানিয়েছে, এগুলো সব টাকা পয়সা মেরে দেওয়ার ধান্দাই হয়েছে। টুইটার অ্যাকাউন্ট, বিশেষ করে শেখ হাসিনার নিজের অ্যাকাউন্ট থাকা উচিত। নরেন্দ্র মোদী, আমি কাউকে শিক্ষা দিয়ে তুলনা করব না, তাকে যদিও চাওয়ালা বলা হয়, অশিক্ষিত বলা হয়, কিন্তু আমার মনে হয় উনি যথেষ্ট শিক্ষিত মানুষ। এবং তার যে পিআর টিম, আপনি টুইটার হ্যান্ডেলে যান, আপনি তার ফেসবুক অ্যাকাউন্টে যান, পেজে যান, দেখবেন যে স্পেসিফিক পোস্ট, এবং সেটা খুবই সুন্দরভাবে গোছালো থাকে। তো সেটা করা যায় কিনা, তার নিজের নামে পেজ আছে, বিজেপির নামে পেজ আছে, এমনকি তৃণমূলের দিকে তাকান, শেখ হাসিনার নামে কোনো প্রোফাইল নেই। কেন নেই? তিনি ভিডিও কনফারেন্সে তো কথা বলেন, অনেক নেতাকর্মীর সাথে কথা বলেন, ফোনে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। উনি অনেক স্মার্ট, এবং আমাদের দেশের একজন নারী প্রধানমন্ত্রী, অনেক স্মার্ট নিঃসন্দেহে। আমরা ইউনুসকে ভেবেছিলাম না জানি কি একটা কিছু, তো এখন তো বিভিন্ন জায়গায় যায় চোরের মতো, চোর 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 করে, হ্যান্ডশেক করে, হাত ধরে 2 হাত দিয়ে, মনে হচ্ছে যে পাইছি মামা, ছাইরা দিও না, আমার একটু ভিক্ষা দাও। শেখ হাসিনা কি দৃঢ় চিত্তে হেঁটে যেতেন। মানে আমি তো তাকে নিয়ে গর্ব করি যে আমার দেশের প্রধানমন্ত্রী এত স্মার্ট। আমি এটা আগে কম্পেয়ার করতে পারিনি। ইউনুসকে আমরা ভেবেছিলাম যে কি না জানি কি অগ্রদূত, কিন্তু সে যে এতদিন পশ্চিমে থেকে এরকম একটা নিম্নমানের দালাল। আমি তাকে অনেক ভেবেছিলাম যে, যখন তাকে চুবানোর কথা বলা হয়েছে রাগ করেছিলাম। বোধহয় আমার মধ্যে একটা এলিট হওয়ার বা একটা কিছু চলে এসেছিল, আমাদের মধ্যে অনেকেরই থাকে। আমরা সেই ব্রিটিশ আমল থেকে দেখতে পেয়েছি, দাসত্বের একটা ব্যাপার থাকে। তো আমি খুবই গর্ববোধ করি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। তিনি সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি আবার যদি ক্ষমতায় আন আমি খুব খুশি হব। এবং তার নেতৃত্বের ব্যাপারটি নিয়ে যেরকম সমালোচনা আমি করেছি, ভবিষ্যতে করতে চাই। এবং সোশ্যাল মিডিয়া যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার মনে হয় যে আওয়ামী লীগের ফিরে আসার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা সেই বিষয়টি ভেবে দেখতে পারেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন। বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনার 16 বছরের শাসন আমল এবং বর্তমান এই প্রায় 1 বছরের বেশি সময় ধরে ইউনুস সরকারের হাবভাব আপনারা বিচার বিশ্লেষণ করলে স্পষ্ট হবেন। এবং আপনিও হয়তো বলবেন, আমি বলছি আমি শেখ হাসিনার সমালোচক ছিলাম, কিন্তু শেখ হাসিনা এই বদমাশ একটা জাতিকে অনেক ভালোভাবেই ডিল করতে পেরেছিলেন, যেটা ইউনুস পারছে না। এমনকি সে যে চক্রান্তগুলো করতে চাইছে তাও সে করতে পারছে না। মানে ব্যর্থতার এই চূড়ান্ত নজির আর কোথায় আপনি এরকম খুঁজে পাবেন? আমরা জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে দেখলাম অনেক ন্যারেটিভ আমাদের সামনে এসেছে। শেখ হাসিনা স্বৈরাচারী, খুনি শেখ হাসিনা, অনেক কথা বলা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এমন শুনেছি, তারপরে সেটা হাজারে নেমেছে। এমনকি এই সরকারের যে সমীক্ষা, সেখান থেকে তারা নিহতের সংখ্যা 1000 ক্রস করতে পারছে না, যদিও তারা বলে 1400-1500। আমাদেরই ভাই, আমাদেরই কারোর পিতা, কারোর চাচা, বা এরকম বিভিন্ন আত্মীয়ের সম্পর্কের তারা। এবং এটা কি পেশা, রাষ্ট্র কর্তৃক বেতনভুক্ত এই পেশায় যারা নিয়োজিত থাকেন, তাদের নিজস্ব কোনো চিন্তা থাকে না যে আমি এটা করব। হয়তো দুর্নীতি, ঘুষ, এইসব বিষয় তো স্বার্থ থাকবে, কিন্তু কাউকে হত্যা করা বা গণহত্যার যে কথা বলা হয়, এই কাজগুলো পুলিশ করবে না যদি না ওপর থেকে তাদেরকে এরকম নির্দেশ দেওয়া হয়। আর নির্দেশ দেওয়া হলে আইন অনুযায়ী তারা এই কাজটি করতে বাধ্য নয়, অর্থাৎ মানুষের উপরে নির্যাতন চালানো। তো পুলিশকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা কি জাস্টিফাইবল? না, এটা তো নয়।
আপনি কোনোভাবেই এটাকে জাস্টিফিকেশন নিয়ে আসতে পারেন না। এবং জুলাই আন্দোলন যেখান থেকে চাঙ্গা হয়েছে আবু সাইদ, তো সে আবু সাইদের মারমুখী আচরণ, পুলিশকে পেটানো, হাতে লাঠি নিয়ে, তো এটা পৃথিবীর কোনো দেশেই গ্রহণযোগ্য নয়। পৃথিবীর যে কোনো সভ্য দেশের পুলিশ তাকে প্রতিহত করবে, এবং প্রতিহত করতে গিয়ে আমরা শুনলাম আবু সাইদকে গুলি করা হয়েছে, মানে একদম তাজা বুলেট দিয়ে তার বুক ঝাঁঝা করে ফেলা হয়েছে। তারপরে তার বাবা আদালতে বললেন যে তার মাথায় গুলি, সামনে না, মানে ওই যে শাহরুখ আবু সাইদ পোস্ট দিলেন। তারপরে এই যে নানামুখী কথাবার্তা, তার বাবাকে আবার মানসিক রোগী বলে দেওয়া হচ্ছে। কারণ কেন ইউনুসের ন্যারেটিভে সেই আবু সাইদের বাবা চলছেন না, তাকে পরে আর্থিক সাহায্য বা কোনো ধরনের সমাবেশে ডাকার ক্ষেত্রেও প্রতারিত হয়ে দুঃখ প্রকাশ করতে আমরা দেখেছি। তো পুলিশ হত্যাকে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, বুঝতে পারবেন জুলাইতে আসলে কি ঘটেছিল। এবং এই জুলাই আন্দোলন যে একটা চক্রান্ত, সেটা তো আপনাদের কাছে স্পষ্ট, তাই না? আমি বলছিলাম শেখ হাসিনার শাসন আমল, তো তিনি যেভাবে এদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন সেই পদ্ধতি হয়তো ভালো নয়, কিন্তু তার চেয়ে বেটার কোনো পদ্ধতি আমরা পেয়েছি। আপনি কি দেখাতে পারেন কোন দিক থেকে ইউনূসের আমল ভালো? আমি আপনাকে 100টা কারণ দেখাতে পারবো। প্রত্যেকটা সেক্টরে আইন শৃঙ্খলা রক্ষা, জনমানুষের ভাগ্যের উন্নয়ন, যেটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, কর্মসংস্থান তো তৈরি হয়নি, বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছেন। এবং ভিন্ন মত বা ভিন্ন পথের মানুষদের সাথে কি করা হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে একজন সঙ্গীত শিল্পী, অপেরা সিঙ্গার, এবং তিনি অনেক আন্তর্জাতিক স্টেজে পারফর্ম করেন। তিনি সর্বশেষ কি করলেন? সঙ্গীত চর্চা বন্ধ করে দেওয়ার জন্য যা যা করতে হয় তাই করলেন। আবার ভিন্ন মত, বিশেষ করে এই বাংলাদেশে সমকামীদের অধিকার বা নাস্তিকদের অধিকার নিয়ে কি করেছেন? একইভাবে, মানে মব গিয়ে এবং পুলিশ কর্তৃক, এবং এগুলো সবই জঘন্য হয়েছে। শেখ হাসিনার চেয়ে জঘন্যতম অবস্থানের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের দেশে এসে আমেরিকা ঘাঁটি গাড়ছে, কত কিছু, আমি কতগুলো বলবো, 1000 বিষয়ে বলা যাবে। শেখ হাসিনার আমলের চেয়ে 100 গুণ খারাপ অবস্থায় আমরা আছি। আপনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে কখনো নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন না, মধ্যস্থতা করা যায় না। ন্যায় যেটা ন্যায়, অন্যায় যেটা অন্যায়। এবং একজন মানুষের উচিত ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করা, ন্যায়টাকে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা, সত্য স্বীকার করে নেওয়া। আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে অনেক নারীরা পেট চালানোর জন্য পতিতাবৃত্তির সাথে যুক্ত হয়ে গেছেন, গার্মেন্টসে যারা আগে কাজ করতেন। এবং আমি যখন বাংলাদেশ থেকে জীবন বাঁচাতে বর্ডার ক্রস করেছি কয়েকবারই, এবং তখন আমি আমার দেশে অনেক নারীকে দেখেছি কলকাতা বা অন্য জায়গায় তারা পতিতাবৃত্তির জন্য দেশ ত্যাগ করতেন। একটা মানুষ কখনোই দেশ ত্যাগ করে না যতক্ষণ সে দেশে নিরাপদ থাকে, দেশে তার কর্ম থাকে। তো আমি চাই না আমার দেশের একটা মানুষ অন্য দেশে গিয়ে কষ্ট করুন। হতে পারেন তিনি আমাকে হয়তো সামনে পেলে তিনি চাইবেন আমাকে হত্যা করে ফেলতে, তাও তিনি আমার মানুষ। আমি চাই যে আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি না করুক, তারা দেশে রাজনীতি করুক, ফিরে আসুক, মানুষের জন্য রাজনীতি করুক। এই দলটি আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আমাদের সবারই প্রিয় বঙ্গবন্ধু, এই মানে যেই নেতার হাত ধরে এই দলটি এই জায়গায় এসেছে। এবং তার কন্যা শেখ হাসিনা, তিনি তার প্রতি আমার অনেক ক্ষোভ, রাগ ছিল। তো এবং সেই রাগ এক নিমেষেই যখন তার বাড়ি ভাঙচুর, বিশেষ করে গণভবন লুটপাট এবং তার প্রাইভেট গার্মেন্টগুলোকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাভাষী হিসেবে আমি খুবই লজ্জাবোধ করেছি। তিনি আমার মায়ের মতো, বা আমার মায়ের মায়ের মতো, আমার নানি বা দাদির বয়সী সেরকম একজন নারীর পোশাক নিয়ে যা করা হয়েছে, আমার মনে হয় আওয়ামী লীগ এই জিনিসগুলো বিবেচনা করবে। তারা ফিরে এসে এই ধরনের বিকৃত মানুষ যেন সমাজে ঘুরে বেড়াতে না পারে। তাদেরকে কি হিটলারের মতো হত্যা করে ফেলতে হবে? না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে সংশোধন করার জন্য। তারা যদি সংশোধিত না হয় তাহলে তাদের জেলে আটকে রাখা যেতে পারে। এই নারী বিদ্বেষী ভয়ঙ্কর এই ধর্ষক এবং যারা জঙ্গি ইসলামিস্ট আছে, তাদের ব্যাপারে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল, হেফাজতকে তোষণ করা থেকে শুরু করে, এটা আমি এখন আর বলে কাটা ঘায়ে নুনের ছিটা আমি দেব না। আপনারা জানেন হেফাজত আপনাদের সাথে কি করেছে। ইসলামিস্ট এরা কি চেয়েছিল, কিভাবে তুরস্কের মডেলে, পাকিস্তানি না পেরে তুরস্কের মডেলে এই যে চরমোনাই, হেফাজত, জামাত মিলে এই কি বলে, এই যে ডিপ স্টেটের যে ইয়েটা ছিল, তাদের যে উদ্দেশ্যটা ছিল, অসৎ উদ্দেশ্য, সেটা বাস্তবায়নের জন্য ওয়াকার বুঝতে, এগুলো আপনারা সব এখন জানেন, নতুন করে কিছু আর বলবো না। আপনারা সেই বিষয়টা একটু
মনে রাখবেন, আবার তামিম ইকবালের মতো যে মনে রাখো এরকম বলছি না, আপনারা বিবেচনা করেন যে কোথা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং যারা সেকুলার দাবি করা সো কল্ড বুদ্ধিজীবী, তাদের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে তাদেরকে একটু মনে রাখবেন। বিশেষ করে এই যে ফরাদ মজহার বা সলিমুল্লাহ খান একজন শিক্ষক, কিন্তু তার গতকাল একটা বক্তব্য দেখছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে, মানে উনি আহমেদ সফার মাজারের খাদেম, আমার এতে নিয়ে অসুবিধা নেই। আমি চাইছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে তাকে যেরকম একটা 21 পদক ছুড়ে দিয়েছে, আওয়ামী লীগ তাকে 2টা পদক ছুড়ে দিত। এই ধরনের হাড্ডিখোরদের কিছু হাড্ডি দিয়ে তাদের শান্ত রাখা উচিত, কারণ এরা তো যেই চক্রান্তকারী না, একটা ইসলামিস্ট ও কি করবে যে একটা দা নিয়ে এসে আপনাকে কোপ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এরা পারমাণবিক বোমা নিয়ে আসবে। এরা প্রয়োজনে মানে জামাত যেরকম 1971 পাকিস্তান এখন আমেরিকার কাছে দেশ বেচে দিচ্ছে, ওরা মানে বেচতে না বলে ফ্রিতে দিয়ে দেবে। তো এই ধরনের সেকুলারদের ব্যাপারে আমার কোনো, আমি কি বলবো, ইউনুস নিজেও তো একটা নাস্তিক, তো তারে ওই একটা নাস্তিক বললাম কেন, আমি তার রেসপেক্ট করি না। সে তো পুরোপুরি ইসলামিস্ট, যে কোনো জঙ্গির চেয়ে বেশি কাজ করেছে, তো তাকে তো আমি ওন করবো না। আওয়ামী লীগের ব্যাপারে আমি যতদূর খোঁজ নিয়েছি, শেখ হাসিনা ধর্ম কর্ম পুরোপুরি বিশ্বাস তো করেনি, এবং সেটার যে বিধিবিধান আছে সেগুলো তিনি পালন করেন, তাও তাকে এই যে ইসলামিস্টরা নাস্তিক মনে করে। তো এটা একটা খুব দুঃখজনক বিষয়। আপনি কার প্রেমে পড়ছেন, কাকে আপনি খুশি করতে চাইছেন, যে আপনাকে কোনো দিনই আপন করবে না, যে আপনাকে ওন করবে না। দেখেন তো এই যে পাকিস্তানিরা, কখনো কি বাংলাদেশকে, পাকিস্তানিরা বলতে পাকিস্তানের জনগণের ব্যাপারে আমার কোনো ইয়ে নেই, পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান তাদের মিলিটারি, তারা কি আমাদের কোনোদিন আপন ভাববে? আমেরিকা আমাদের কোনোদিন আপন ভাববে? কোনোদিন ভেবেছে? ভাবেনি তো। চীন ভাববে কোনোদিন? তো যারা আপনাকে আপন ভাববে না, তাদের আপনি আপন করতে যাচ্ছেন কেন? পারবেন? কখনো পারবেন না। তো আমি সফলতা কামনা করি, এই ঢাকা লকডাউন সফল হোক, আওয়ামী লীগ তার শক্তিতে ফিরে আসুক।